শেখ হাসিনার আশা নিয়ে নানান রকম বাংলাদেশে প্রেডিকশন, অ্যাজাম্পশন বা তার তার এন্টি পলিটিক্যাল গ্রুপ যারা আছে তাদের কথাবার্তা এখন তিনি বলছেন তিনি চলে আসবেন, আবার বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে তিনি চলে আসবেন কেন, তাকে আনা হবে। হ্যাঁ, নানান রকম ব্যাপার। তো দেখতে দেখতে সময় চলে যায়, ডিসেম্বর আসতে খুব বেশি দেরি নাই। ওই সাইডে আপনার ইন্ডিয়া এন্ডে এখন এই আওয়ামী লীগ, শেখ হাসিনা তাদের প্রস্তুতি যদি বলি, অথবা একটা একটা তো টিউনিং থাকে, একটা টিউনিং থাকে। হয়তো তারা ডিক্লেয়ার করে প্রেস কনফারেন্স করে কিছু করবে না, কিন্তু একটা একটা ভাইব্রেশন আছে কিনা, আপনি এই বিষয়টা এই পর্যায়ে এসে কিভাবে দেখছেন সেটা একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমার মনে হয় যে 5ই অগস্টের প্রেস কনফারেন্সটা একটা মেজর একদম একটা মেজর ডেভেলপমেন্ট ছিল। এই শেখ হাসিনার 5ই অগস্ট 2024 ভারতে চলে আসার পর এটা হচ্ছে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট। সরাসরি উনি কিন্তু প্রথমবার যখন প্রেসের সঙ্গে ওই ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে দিল্লিতে যখন উনি প্রথমবার এনগেজড হলেন, তখন কিন্তু উনি শুধু একটি স্টেট রেকর্ডেড স্টেটমেন্ট রিড আউট করা হয়েছিল। ওনার গলার স্বরেই সেটা রিড আউট করা হয়েছিল। আর তারপরে বাইরের থেকে যারা অন্যান্য আওয়ামী লীগ নেতা টেতারা ছিলেন তারা প্রেসের সঙ্গে ইন্টারাক্ট করে। আর ব্যাপারটা একটা একটা বড় ঘটনা ছিল সেটা। কিন্তু তারপরে 5ই অগস্ট 2024টা আমরা কেউই মানে ধারণা করতে পারিনি যে এটা এত বড় রূপ নেবে। আমার মনে হয় যে যেখানে উনি সরাসরি বলছেন যে উনি বাংলাদেশ ফিরে যাবেন, সেটা কিন্তু উইথাউট কোনো বেসিস তো উনি বলছেন না। তো এই জিনিসটাকে তখন মানে এটা মানে ইট ওয়াজ আ বমশেল এক ধরনের। তো একটা পলিটিক্যাল বমশেল। তো সেই জায়গাটাকে আমাদের দেখতে হবে যে এটার যে এটার যে রিপল এফেক্ট হয়েছে সেটা সাংঘাতিক হয়েছে। সেই রিপল এফেক্টটা কিন্তু আমরা বুঝতে পারলাম যখন তারেক রহমান সাহেব প্রায় ডিসাইড করে ফেলেছিলেন, উনি ফেভারে ছিলেন ইন্ডিয়াতে আসবেন অগস্টের 3rd উইকে। সেই ধরনের বন্দোবস্তও কিন্তু ভারতে হয়েছিল। ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে, তার জন্য যে রিহার্সাল সেও হচ্ছিল, এগুলো আমরা জানি। তারপরে এমন কিছু ঘটলো যাতে বাংলাদেশের যে বিএনপি সরকার তারা অবজেকশন দিতে শুরু করলো যে না আমরা প্রথম একটা প্রেস রিলিজ ইস্যু করেছিল 7th of অগস্টে, খুব আনইউজুয়াল। সেটা প্রেস রিলিজ হিসেবে ইস্যু করেছিল বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি। সেটাকে কিন্তু কোন ধরনের যেটা ডিপ্লোম্যাটিক চ্যানেল বলেন বা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলেন বা ডিপ্লোম্যাটিক কোন ধরনের তার যে শেপ দেওয়া হয়েছিল তা না, তারা প্রেস রিলিজ লিখিত ভাবে সেটাকে ইস্যু করেছিল। আর এক্সট্রিমলি আনডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেই প্রেস রিলিজটাকে ড্রাফট করা হয়েছিল। কে ড্রাফট করেছিল সেটা হয়তো আমরা অনুমান করতে পারি, বাট অনুমানের মধ্যে আমরা যদি নাও যাই, আমার মনে হয় ওই 7th অগস্টের যে প্রেস রিলিজটার পরে কিন্তু তারেক রহমান সাহেব ইন্টারেস্ট দেখিয়েছিলেন ভারতে আসার 3rd উইক অফ অগস্টে। তাহলে এমন কি ঘটলো যে যে তারা এই সফরটা ক্যান্সেল করলো, যেটা একটা দ্বিপাক্ষিক একটা মিটিং হতো। আর এটা প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে হয়তো ওয়ান মিটিংও হতো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো। কেন কিনা এক ধরনের পলিটিক্যাল লেজিটিমেসি পেত তারেক রহমান সাহেবের এই সরকার, তারেক রহমান সাহেব নিজে এবং তারেক রহমান সাহেবের যে বিএনপি সরকার তারা। কিন্তু সেখানে আমরা দেখলাম যে তারা ডিসএনগেজ করে ফেললো অন দ্য গ্রাউন্ড, যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, তারপরে হাদি হত্যাকাণ্ডের যারা
অভিযুক্ত তাদের ফেরত দিতে হবে। তার সঙ্গে আমি শুনলাম যে অগস্টের 9 তারিখে আর 10 তারিখে যে ভারত থেকে একটি 4 মেম্বার টিম গিয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন আমাদেরই এক্সটার্নাল গোয়েন্দা সংস্থার যে চিফ, উনি গিয়ে কিন্তু 10 তারিখে 9 তারিখে পৌঁছলেন, নানান অফিসিয়ালসদের সঙ্গে মিটিং করলেন ওরা আলাদা আলাদা ভাবে দুজনের গ্রুপ করে। আর তারপরে 10 তারিখে যেদিন ওদের চলে আসার কথা, সেদিন সকালবেলায় কিন্তু যে ভারতের দলটাকে লিড করছিলেন উনি গিয়ে কিন্তু ব্রিগেডিয়ার রিটায়ার্ড শামসুল ইসলামের সঙ্গে দেখা করলেন। ব্রিগেডিয়ার রিটায়ার্ড শামসুল ইসলাম হলো তারেক রহমান সাহেবের ডিফেন্স অ্যাডভাইজার। তো সেখানে গিয়ে কিন্তু ওনাদের তরফ থেকে 111 জন সোকল্ড ফিউজিটিভস, তাদের লিস্ট কিন্তু ওই ভদ্রলোককে ধরিয়ে দেওয়া হয়েছিল, বলাও হয়েছিল। তার মধ্যে থেকে 75 জনের মতন, বেশিরভাগই আর কি পলিটিক্যাল লেভেলের লোকজন, আর বাকি যারা ছিল তারা হচ্ছে বিউরোক্রেসির লোকজন, পুলিশের লোকজন, খুব অল্প সংখ্যার আর্মির লোকজন, এইসব মিশিয়ে। তো কি কনসিডারেশনের জন্য এই ভিজিটটা ক্যান্সেল হলো? এটা কি বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্যাল একটা যে চাপ তৈরি হবে তার থেকে হলো, নাকি শেখ হাসিনাকে যে ভারত দেবে না কিন্তু শেখ হাসিনা যে নিজে আসবেন? আমরা এটাও শুনেছিলাম যে উনি কিন্তু ওনার বাংলাদেশ যাওয়াটা অনেকটাই এগিয়ে আনতে চেয়েছিলেন, এটা শোনা কথা, কনফার্ম হওয়া যায়নি, যে উনি হয়তো অ্যাজ আর্লি অ্যাজ সেপ্টেম্বরেই ফেরত যেতেন। আর তার যে একটা পলিটিক্যাল রিপারকাশন হতো বাংলাদেশে, সেইটাকে বাংলাদেশের যে রাইট উইং ইসলামিস্ট আউটফিটস গুলো আছে, ইনক্লুডিং জামাতে ইসলামী অ্যান্ড এনসিপি, তারা কি এমন কিছু পলিটিক্যাল প্রোগ্রাম করতো যাতে কি তারেক রহমান সাহেবের জন্য নানান ভাবে ডোমেস্টিক লেভেলে অসুবিধে হতে পারত? আমার মনে হয় এই যে একটা কমপ্লেক্স ওয়েব অফ ফ্যাক্টরস যেগুলো আমরা বলি, সেটা তৈরি হয়েছিল। এখন আমি জানি না যে ভারতের তরফ থেকে যেই এক্সট্রা মাইল যে ভারত যাচ্ছে তারেক রহমান সাহেবকে বলতে, যে আপনি ইনভাইট করা ভারতে আসার জন্য এবং একটা পলিটিক্যাল লেভেলে এনগেজ করা, সেটা কতটা ধাক্কা পেয়েছে এই প্রক্রিয়াটা বাংলাদেশের তরফ থেকে এটা ক্যান্সেল করার জন্য, সেটার ইমপ্লিকেশনস কি হতে পারে, এবং এটার যে একটা আরো বড় ধরনের একটা ইফেক্ট হতে পারে, যে পপুলারিটি অফ রাইট উইং পার্টিজ আর আউটফিটস, সেটা যে বেড়ে যেতে পারে। আই এম শিওর যে তারেক রহমান সাহেব এটা ভালোভাবেই জানেন, এবং ওনাদের তরফ থেকে কি এমন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে কি বাংলাদেশে ইসলামিস্ট রিসার্জেন্স যাতে কি না হয়, সেই ধরনের কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমার কিন্তু খুবই ডাউটফুল লাগছে ব্যাপারটা। কেন কিনা গতকাল আমি একটা আনকনফার্ম খবর পেয়েছি যে একটি পার্টিকুলার আউটফিট, যারা এক সময় এই ধরনের জঙ্গি গোষ্ঠী বা এক্সট্রিমিস্ট ইসলামিস্ট আউটফিটস গুলো যেগুলো আছে, তাদের ফান্ডিং এর ব্যবস্থা করতো এই পার্টিকুলার অর্গানাইজেশনটা, তাদের ওপর থেকে কিন্তু সেই রেস্ট্রিকশন গুলো তুলে নেওয়া হয়েছে অনেকটাই, কিছু কন্ডিশনস রেখে। নাম্বার 3, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে বাংলাদেশে কিছু এমন একজন বা দুজন ইন্ডিভিজুয়াল আছেন, একজন সার্টেনলি, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, বাংলাদেশের সুরক্ষা, বাংলাদেশের সিকিউরিটি, বাংলাদেশের যে
বর্ডারের সিকিউরিটি, বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি, বাংলাদেশের ডিফেন্সের সিকিউরিটি, তার সঙ্গে যুক্ত এমন একজন ভদ্রলোক আছেন যে খুব রিসেন্টলি তার নামের বানানটাকে এমন ভাবে চেঞ্জ করেছেন যাতে কি যে ভার্সনটা এখন আমরা দেখতে পাচ্ছি বা পড়তে পারছি, তার সঙ্গে কিন্তু একটা ইসলামিস্ট কনোটেশনের ব্যাপার রয়েছে, ফোনেটিক্যালি স্পিকিং, বলার ইয়ের থেকে, স্টাইল থেকে আর কি, যেটাকে বলে ফোনেটিক। তো এই জিনিসগুলো কিন্তু, আর উনি, আমরা জানি যার কথা আমি রেফার করছি, উনি কিন্তু ওনার যে একটা ইসলামিস্ট একটা লিনিং তৈরি হয়েছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তার যে আউটার ম্যানিফেস্টেশন, তার ফেসিয়াল যে অ্যাপিয়ারেন্স, তার থেকে আমরা বুঝতে পারি যে এইটা একটা ডেফিনেটলি ওইদিকে যাচ্ছে। এটা একটা চিন্তার বিষয়। আমার মনে হয় যে এটাকে আমরা অনেক সময় হাসি ঠাট্টায় উড়িয়ে দেই, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভেবে চিনতে, ওনার পদে উনি যদি এগুলো করেন বা করেছেন, তাহলে উনি নিশ্চয়ই এগুলো ভেবে চিনতে করেছেন, যার একটা ইমপ্লিকেশন ওনার ফোর্সের উপরে হবে, বাংলাদেশের পলিটিক্স এর উপরে হবে, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে হবে, আর নিডলেস টু সে ভারতের সিকিউরিটি ফোর্স বা সিকিউরিটি ফোর্সেস, ডিফেন্স ফোর্সেস আছে, তাদের ওপরেও হবে। তো নেট নেট আমার মনে হচ্ছে যে আমি আশা করি যে বাংলাদেশ এমন একটা রাস্তা চুজ করবে না যাতে কি বাংলাদেশের সিকিউরিটির ওপরে আঁচ আসতে পারে বা ভারতের সিকিউরিটির উপরে আঁচ আসতে পারে। তো এই জিনিসগুলো অত্যন্ত সেন্সিটিভ ইস্যুস, আর এগুলোকে কিন্তু ডিল করতে হবে এই দুটো সরকারকে। হম তো আই হোপ, আমি এটাই শুধু হোপ করতে পারি, আশা রাখতে পারি যে দুদিকেই, বাংলাদেশে তো বটেই, পলিটিক্স যাতে এমন জায়গায় না চলে যায় যে ডেমোক্রেটিক যে অবশিষ্ট একটা রয়েছে ডেমোক্রেটিক ইয়ে, সেটার বাইরে যাতে পলিটিক্স না চলে যায়, আর ইসলামিস্ট আর রাইট উইং গ্রুপসরা যাতে আপার হ্যান্ড না পায়, সেটাই আমি হোপ করব। 4 জন মানুষকে এক পরিবার শেষ করে দিল। বাংলাদেশের ভেতরেই অনেকেই প্রশ্ন তুলল। গতকালকে রাতে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, যিনি সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি আমাদের শোতে এসে তিনিও বলেছেন যে তিনি বিশ্বাস করেন না রংপুরের ঘটনা, পুলিশ যা বলছে এটা তিনি বিশ্বাস করেন না, যেখানে রানিং এই গভর্নমেন্টের এমপি, তিনি প্রশ্ন তুলেছেন। এরকম সবাই নানান ঘটনা, আপনি জানেন, বিদ্যুতিক লাইন আগে থেকে কেটে দেয়া, পাশের মন্দিরের সিসিটিভি বন্ধ করে দেয়া, 2জন লোক ইয়াবা সেবনের জন্য শুধু আগে থেকে এত প্রস্তুতি নিয়েছে, তারপর 2জন মানুষ গিয়ে 4জনকে শেষ করে দিল, এবং সেখানে আরো নানান তথ্য আছে। আপনি যেহেতু এই ব্যাপারটা ডেপথে খোঁজ রাখছেন, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি প্রফেসর চন্দন নন্দী, কি হতে পারে, কিসের থেকে বা কিসের আলামত এগুলো? আপনার বিশ্লেষণ, আপনি যেহেতু আমাদের দেশ নিয়ে খোঁজ রাখেন, আপনার চোখে কি পড়েছে, আপনার বিশ্লেষণ কি বলছে এই সাংঘাতিক ঘটনা, প্রফেসর চন্দন নন্দী? পুনে ভাই, আমি যেটা এখন অব্দি মোটামুটি নিজের তরফ থেকে ইনভেস্টিগেট করে, একটু যাচাই করে, কাগজপত্র কনসাল্ট করে, তারপরে যেগুলো আমি যে স্টোরিগুলো করেছি, তার মধ্যে থেকে সবচেয়ে বড় পয়েন্ট যেটা দাঁড়ায় আর কি, যেটা পরবর্তীকালে এরা যদি তাদের ইনভেস্টিগেটিভ আউটকাম, যেটাকে আমি বলবো, এই যে দুটো ছেলেকে, মুগ্ধ দাস আর সিদ্ধার্থ দাসকে যে অ্যারেস্ট করেছে, সেটা যদি চার্জশিটের লেভেল অব্দি যেতে পারে, তো চার্জশিটে গেলে ব্যাপারটা তখন আইনি প্রক্রিয়ার মধ্যে একটা ঢুকবে, একটা ট্রায়ালের জায়গায় যেতে পারলেও পারে। চার্জশিট যদি সাবমিট না হয়, তাহলে এই ছেলে দুটোকে তাদের বাধ্য হয়ে বেল দিতে হবে। যদি চার্জশিট দিতে পারে, তাহলে ট্রায়ালে গেলে আমার মনে হয় ভালো ডিফেন্স লয়ার হলে
প্রসিকিউশনের যে কেস, সেটাকে বেশি দিন লাগবে না সেটাকে একেবারে কমপ্লিটলি ডেমলিশ করে দিতে। কেন কিনা আমার যে প্রথম মেন যে স্টোরিটা আমি করেছিলাম সেটা হচ্ছে ফরেনসিক যে ব্যাপারগুলো নিয়ে, পোস্টমর্টেম সঙ্গে আরো অনেক ধরনের ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল আর সেন্সিটিভ ফরেনসিক কে জড়িয়েই অনেকগুলো প্রক্রিয়া থাকে বা অনেকগুলো জিনিসপত্র পুলিশকে দিতে হয়। আমি যেমনি জানলাম যে এই পার্টিকুলার আমি 30টার মতন পুলিশের যে গাফিলতি, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, আমি 30টা নিজে লিস্ট করেছি বসে বসে। তার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে ফরেনসিক্স এক্সামিনেশনের জন্য এই যে গামছা, দড়ি আর মানে এক ধরনের স্ট্রিং ব্যবহার করেছে তাদের স্ট্র্যাঙ্গুলেট করে মারার জন্য, এই চক্রবর্তী পরিবারের যে 4জন মেম্বার আছে তাদের, সেই এগুলোকে ইংরেজিতে বলে আর ফরেনসিক্স ল্যাঙ্গুয়েজে বলে লাইগেচার মেটেরিয়াল। এই এই জিনিসগুলো তারা ফরেনসিক্স যে প্যাথোলজিস্ট আছে তার কাছে তারা পাঠায়নি পুলিশ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওখানে যারা পুলিশের লোকজনরা গিয়েছে তারা কোনো ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেনি। এই ছেলেপেলেগুলো ওখানে ধস্তাধস্তি করেছে, মারপিট করেছে, মেরেছে। এরা নাকি ছাদে ইয়াবা খাচ্ছিল, তারপরে তারা নিশ্চয়ই তারপরে ডাইনিং হলে এসে কিসব শশা না খেজুর মেজুর কিসব খেয়েছে। সেই জিনিসগুলো থেকে যে ফিঙ্গারপ্রিন্ট রিচলি অ্যাভেলেবল হবে বা আমরা ধারণা করতে পারি খুব রিচলি অ্যাভেলেবল হবে, সেগুলোকে ওরা লিফট করেনি। তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে এই যে ইয়াবা খেয়েছে এরা, বলছে পুলিশ দুজনে মিলে 9টা ইয়াবা নাকি খেয়েছে। মানে ইয়াবার প্রক্রিয়া 2 ধরনের হয়, একটা মুখ দিয়ে ইনজেস্ট করে খেতে হয় আর খায়, আরেকটা হচ্ছে ওই রাংতার তলায় আগুন দিয়ে তারপরে ওটা ইনহেল করে ফিউমস গুলো। এখন যেই মেটেরিয়াল গুলো ওরা ফেলে রেখে গেছিল, ওরা আর কিছু ফেলে রেখে যায়নি, কিন্তু ওখানে ওরা ঠিক ওই ইয়াবা যেগুলো দিয়ে খেয়েছে সেগুলোকেই ফেলে রেখে গেছে। পুলিশকে যেন ধরিয়ে দিচ্ছে যে আমরা এসছিলাম আর কি। আর আরেকটা কথা হচ্ছে যে পুলিশ এদের কথা অনুযায়ী সেটাকে খুব স্ট্রংলি পেশ করার চেষ্টা করছে যে ইয়াবা খেয়েছে। এখন ইয়াবা খেয়েছে না পেট খারাপের ওষুধ খেয়েছে, না জেলুসিল খেয়েছে, না ম্যালেরিয়ার ওষুধ খেয়েছে, না টাইফয়েডের ওষুধ খেয়েছে, তারা জানলি কি করে? এই ইয়াবার বড়িগুলোর কি কোনো টক্সিকোলজিক টেস্ট হয়েছে? এত তাড়াতাড়ি বলে দিল ওরা যে ইয়াবা খেয়েছে। তো সাসপেক্ট করতে পারে তারা, অ্যাট বেস্ট বলতে পারে আমরা সাসপেক্ট করি ইয়াবা এরা কনজিউম করেছে। কিন্তু এরা প্রথমের দিকে আমরা জানলাম 7টা ইয়াবা খেয়েছিল, তারপরে পরবর্তীকালে পুলিশ নিজে বলল 9খানা ইয়াবা খেয়েছে। এই ইয়াবার নিয়ে আমি একটু রিসার্চ করে দেখলাম যে 3টে ইয়াবা যদি একটি লোক খায়, ভালো গ্রেডের ইয়াবা যেটাতে মেথ্যামফেটামাইনের কন্টেন্টটা বেশি থাকে, তাহলে কিন্তু ওদের ট্যাকিকার্ডিয়া হয়ে যাবে। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট আর পালস রেট এমন লেভেলে বেড়ে যায় যে ব্রেনের খুব পাতলা পাতলা খুব সরু সরু ব্লাড ভেসেলস থাকে, সেগুলো ফেটে যায়। এদের মরে যাওয়ার কথা অতগুলো ইয়াবা যদি একসঙ্গে এরা 2 ঘন্টার মধ্যে খেয়ে থাকে এক একজন, ওদের তো মুভ করার ক্যাপাসিটি থাকবে না। তাহলে এই মার্ডারটা হচ্ছে কোত্থেকে, তারা কি করে ধস্তাধস্তি করছে? আমি ওখানকার স্থানীয় লোক এবং
গণপতি বাবুর ভাইয়ের সঙ্গে কথা বলে যা বুঝলাম যে উনি বেশ পাওয়ারফুলি বিল্ট লোক। তো ওনারা বলল যে এই দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে তো ইমিডিয়েটলি কাবু করে ফেলতে পারতেন গণপতি বাবু, কিন্তু সেটা হলো না কেন? হুম। তারপরে চারটে লোককে যদি প্রাণীকে এরা মেরে থাকে, এইটা একটু ডিফিকাল্ট। এরা হচ্ছে স্থানীয় ছেলে পেলে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়াবা খাওয়াকে অবজেকশন জানিয়ে যদি তারা মেরে থাকে, তাহলে তো এটা পুলিশের ইনভেস্টিগেশনের খুব কাঁচা কাজ। কেন তারা তো বলবে যে না কাকু মাফ করেন, ভুল হয়ে গেছে, আর খাবো না, আমরা যাইতেছি গা। হম। কিন্তু তারা তাদের সঙ্গে ধস্তাধস্তি, তারপরে গলা টিপে মারা, এটা কি সাফিসিয়েন্ট মোটিভ? এটা ভেবে দেখতে হবে। টু টু কিল সামওয়ান সাফিসিয়েন্ট মোটিভ কিনা। আর তার সঙ্গে তো রয়েছে ইয়াবা খাওয়ার পরে তাদের মধ্যে কি মানে সুপার হিউম্যান স্ট্রেংথ চলে এসেছিল যে ওরা এতগুলো লোককে ইয়ে করলো আর কি। তো আমার আরো অনেক এর মধ্যে অনেক ইয়ে আছে। আমি শুনতে পেলাম, আমি এটা জানতেও পেরেছি যে পুলিশের তরফ থেকে এই দুটি ছেলের ব্লাড আর ইউরিন স্যাম্পল কালেক্ট করে সেগুলোকে যে টেস্টের জন্য পাঠাবে সেটা করা হয়নি। তারপরে ফিঙ্গারপ্রিন্টস এর কথা তো বললামই আর কি। হ্যাঁ, তো এই যে ডাইনিং টেবিলের উপরে নাকি তারা শশা পেয়েছে খাওয়া, ওর সাথে কামড় দেওয়া, আর খেজুরও পেয়েছে। এখন থুতু বা বাইট মার্কস যদি থেকে থাকে তার থেকে ডিএনএ এক্সট্রাক্ট করা যায়। সেই স্যাম্পল গুলো কি ডিএনএ টেস্টিং এর জন্য পাঠিয়েছে? পাঠিয়ে যে ওরা যদি পাঠিয়ে থাকে তার রেজাল্ট পেতে তো দেরি হবে আর কি। হ্যাঁ, তো প্রক্রিয়াগুলো এত তাড়াতাড়ি ঘটলো। ওদের 23 তারিখে ওদের অ্যারেস্ট করে ফেললো, করে ফেলে ওদের তারপরে কোর্টে প্রডিউস করে ওরা জবানবন্দি নিয়ে নিল। হ্যাঁ, জবানবন্দি কিন্তু ডাজ নট হ্যাভ এনি এভিডেন্সিয়ারি ভ্যালু। আমি জানি না বাংলাদেশে কি নিয়ম, কিন্তু ভারতে পুলিশের কাছে 164 সেকশন 164 সিআরপিসি তে যে জবানবন্দি দেয় সেটা কিন্তু একটা ম্যাজিস্ট্রেটের কাছে দিতে পারে, ঠিক আছে, পুলিশের কাছে দিলে সেটা নট অ্যাডমিসেবল অ্যাজ এভিডেন্স। এইখানে যদিও বা করে থাকে, তার সঙ্গে কিন্তু পুলিশকে পরবর্তীকালে করেসপন্ডিং অন্যান্য আরো এভিডেন্স পেশ করতে হবে। সেটা কি এরা করতে পারবে? বা তো এগুলো নিয়ে সংশয় আছে। এরকম নানান ধরনের ইনকনসিস্টেন্সি রয়েছে স্টোরিতে। এই ইনকনসিস্টেন্সি কিন্তু অনেক ধরনের প্রশ্ন মানে তুলে ধরছে আমাদের সামনে, যে এই পুলিশের কাছে হয়তো এই ইনভেস্টিগেশনটা এত উইক রাখার কোনো কারণ আছে কিনা আমি জানি না, নাকি কেস এমন ভাবে সাজিয়েছে যে বেশি সাজাতে গিয়ে এই যে এই ল্যাপসেস গুলো বেরিয়ে এসছে। তো এটার যে একটা লিগ্যাল কনসিকুয়েন্সেস হবে, এই কেসটা যদি ট্রায়াল স্টেজে পৌঁছয়ও, আমার মনে হচ্ছে যে আসামিরা আছে যারা সো কল্ড মানে এরা এখন আমি বলবো যে যাদের ইয়ে হয়েছে, না অভিযুক্ত যারা অ্যাকিউজ পার্সন, তাদের ভালো লয়ার আসলে তো এটাকে ডেমলিশ করে দেবে। আর এটার সঙ্গে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই হচ্ছে যে ইয়াবা যারা খেলো আর খুন করলো তাদের ধরে ফেললো, কিন্তু ইয়াবা যে যাদের থেকে কিনে থাকবে, যে সাপ্লায়ার, তাকে কিন্তু পুলিশ এখনো তারা খুঁজে পায়নি। তো তো এই ইনকনসিস্টেন্সিস গুলোর জন্যই কিন্তু অনেক ধরনের প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায় আর কি, যে এই দুটি ছেলেই কি তাহলে সত্যি আসল কিলার, নাকি এর পেছনে অন্য রহস্য আছে, এর সঙ্গে কি অন্য কোনো গ্রুপ জড়িত আছে কিনা, এর সঙ্গে কি কোনো এমন দলের লোকজন জড়িত আছে যাদের সঙ্গে এই গণপতি বাবুর আগে প্রবলেম হয়ে থাকতে পারে। সেজন্যই আমি নিজে ধারণা করি
যে গণপতি বাবু এবং তার স্ত্রী প্রীতিলতা, এনারা বোধহয় যারা খুন করেছে তাদের খুব ভালো করে হয়তো আগে চিনতো। তো এই নানান পয়েন্টস গুলোকে সামনে রেখে আমার মনে হয় যে বাংলাদেশের পুলিশ এমন একটা কেসের সঙ্গে জড়িয়েছে যেখানে আপনি যদি দেখেন, যারা মার্ডার হয়েছে তারা হিন্দু, যারা অ্যাকিউজড পার্সনস তারা হিন্দু, যাদের সঙ্গে হয়তো অন্যান্য রিলেশনশিপ থেকে থাকে আর কি, এই যারা অভিযুক্তদের তারাও হিন্দু, যে পোস্টমর্টম করছে সেও হিন্দু, যে ডোম সেও হিন্দু। এখন আর বাকিটা কি রইলো এরপর? আর কোনো হিন্দুকে যদি ধরতে হয় তাহলে তো এখন বাংলাদেশের পুলিশকে অত্যন্ত বেশি ইমাজিনেটিভ হতে হবে। সো আমার মনে হয় দের ইজ সামথিং রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। আর এই জিনিসটার থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের পুলিশের মধ্যে যে রিফর্মস দরকার, সেই রিফর্মস কিন্তু বিন্দু মাত্র এখনো হয়ে উঠতে পারেনি। আর আমার মনে হয় না যে এই 18 মাসের মোহাম্মদ ইউনূস সরকার বলেন বা এই যে এখন 6-7 মাস হলো বিএনপি সরকার, এদের কি কোনো পরিকল্পনা আছে এই পুলিশকে আরো বেশি মডার্নাইজ করা, আরো বেশি ডিপলিটিসাইজ করা, এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কি কোনো ধরনের পরিকল্পনা আছে? সেগুলো আমরা জানি না।